এ কি ব্যাপার? কপাট এমন হাট করে খোলা রয়েছে। আরে ও দিদিমণি, বলি তোমরা কি কাল দৌড় দিতে ভুলে গিয়েছো নাকি গো? এ আবার কেমন কথা গো? ও দিদিমণি, বলি হলো কি তোমাদের? ও দিদিমণি, ও মা গো, এ কি হলো? ও মা গো, ও মা, এ কি আছো? এসো এদিকে, এ কি হলো? প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের দারোগা। 1878 থেকে 1911 দীর্ঘ 33 বছর পুলিশ বিভাগে কাজ করেছেন তিনি। গোয়েন্দা বিভাগে তার 33 বছরের অভিজ্ঞতা থেকে তিনি শুরু করেন দারোগার দপ্তর পত্রিকা। সেই পত্রিকায় প্রকাশিত একটি গল্প আমাদের এবারের নিবেদন। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনার সুবিধার্থে সামান্য পরিবর্তনও করা হয়েছে। বন্দ্যোপাধ্যায় মশাই রণদীপ দত্ত, গল্প পাঠে ও প্রিয়নাথের চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প যেমন তেমনি, প্রথম পর্ব। যেদিন প্রথম আমি পুলিশের চাকরিতে যোগ দিই, সেদিনই আমাকে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছে পাঠানো হয়েছিল। অনেক দিনের অভিজ্ঞ বিচক্ষণ কর্মচারী, শহরে তার বেশ নামডাক আছে, যথেষ্ট যশও হয়েছে। পুলিশে কিভাবে কাজ করতে হবে, কোন পদ্ধতিতে অনুসন্ধান করতে হবে, সাধারণ মানুষের সঙ্গেই বা কেমন ব্যবহার করতে হবে, এই সমস্ত উপদেশ তার কাছ থেকেই প্রথম পেয়েছিলাম। তাকে আমি গুরু বলেই মানি। যতদিন পুলিশে কাজ করতেন আমাকে শিষ্য বলে খুবই স্নেহ করতেন। যখনই যেখানে যে অনুসন্ধানে নিযুক্ত হতেন ডেকে নিতেন। যে অনুসন্ধানে আমি একা নিযুক্ত হতাম সেখানে কোন রকম কোনো গন্ডগোল বাঁধলে তারই সঙ্গে পরামর্শ করে সেই গন্ডগোল থেকে বেরিয়ে আসতাম। এখন তিনি আর পুলিশে নেই, পেনশন নিয়ে বাড়িতেই আছেন। জীবনের বাকি দিনগুলো বাড়িতেই কাটাচ্ছেন। পরামর্শের দরকার হলে হঠাৎ করে তার সাহায্য পাওয়ার আর কোনো উপায় নেই। যাই হোক, প্রায় 15 বছর কেটে গিয়েছে। একদিন ভোরবেলা 6টার সময় আমি থানায় বসে আছি। এমন সময় বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটি চিঠি পেলাম। আমি একটি ভয়ানক মোকদ্দমার তদন্তের দায়িত্ব পেয়েছি। মোকদ্দমার অবস্থা যেমন দেখছি তাতে একজনের কাজ নয়। আশা করি চিঠি পাওয়া মাত্র যে লোকটি চিঠি নিয়ে গেছে তার সঙ্গে তুমি এখানে আসবে আর আমায় সাহায্য করবে। আমি ঘটনার জায়গায় তোমার অপেক্ষা করব। যে লোকটি চিঠি নিয়ে গেছে সে জায়গাটা চেনে, সে অনায়াসে তোমাকে ঘটনার জায়গা দেখিয়ে দিতেই পারবে। একেবারে সরকারি কাজ, তার উপরে গুরুর আদেশ। কাল বিলম্ব না করে চিঠি নিয়ে আসা লোকটির সঙ্গে থানা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গাড়ি ভাড়া করে যত তাড়াতাড়ি পারি ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। পৌঁছে দেখি বন্দ্যোপাধ্যায় মশাই আমার আগেই পৌঁছে গিয়েছেন। আমাকে দেখেই বললেন, এসেছো? ভালোই হয়েছে। আগে ওই বাড়িটার অবস্থা নিজের চোখে একবার দেখে এসো, তারপর যা কিছু জানতে পেরেছি তোমাকে বলবো। এই বলে সামনের একটা বাড়ি আমাকে দেখিয়ে দিলেন।
কলকাতার মধ্যে হলেও বেশিরভাগ গ্রামের দিকে যেমন বাড়ি দেখতে পাওয়া যায়, সেই রকম ইটের তৈরি একটা পাকা একতলা বাড়ি। বেশ বড় বাড়িটা, সামনে একটা বারান্দা, বাড়ির চারপাশে খোলা জায়গা, সেই জায়গাটা ইটের পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির দক্ষিণ দিকের পাঁচিলের গায়ে শুধু একটা মাত্র দরজা, দরজার দুপাশে দুটো জানলা। পশ্চিম দিকের পাঁচিলে শুধু একটা মাত্র দরজা ছাড়া আর কিছুই নেই। উত্তরে তিনটে, আর পূর্ব দিকে একটা জানলা আছে, দরজা নেই। জানলাগুলো সবই বেশ বড় বড়, দরজার প্রায় সমানও বলা যায়। জানলাগুলোতে মোটা মোটা লোহার করাত দেওয়া। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম তার দুপাশে, অর্থাৎ পূর্ব আর পশ্চিম অংশে দুটো খাট। খাট না বলে পালঙ্কই বলা উচিত। একটা অনেক পুরনো, তার উপরের বিছানাটা একেবারে অপরিষ্কার। অন্যটা তত পুরনো নয়, তার উপরে যে বিছানাটা আছে সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পালঙ্ক দুটোর মাঝখানের যে জায়গাটা, তার বাঁ দিকে কয়েকটা কাঠের আলমারি, সিন্দুক আর বাক্স সারি দিয়ে সাজানো। সেই সমস্ত আলমারির পূর্ব দিকে সেই অনেক পুরনো পালঙ্কটার কাছে একটা লোহার সিন্দুক। দেখলাম কাঠের আলমারি আর সিন্দুকগুলো সমস্ত ভাঙা। তার ভেতরের জিনিসপত্র সেই বাড়ির ভেতরে ছড়ানো। লোহার সিন্দুকটা অবশ্য ভাঙা নয়, খোলা, কিন্তু তার চাবি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তার ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল তার বেশিরভাগই মেঝের ওপর গড়াগড়ি যাচ্ছে। সিন্দুকের ভিতরের কাপড়ের খানিকটা সিন্দুকের ভিতরে, খানিকটা বাইরে রয়েছে। সেই কাপড়ের স্তূপের উপরে একটা ক্লক ঘড়ি পড়ে আছে, খুব বেশি পুরনো নয়, বানিশ এখনো নষ্ট হয়নি, কিন্তু ঘড়িটা চলছে না, বন্ধ হয়ে আছে। দেখে মনে হয় চলতে চলতে হঠাৎ পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। জানলাগুলো সব ভালো করে দেখলাম, তার ভেতর দিয়ে লোক চলাচলের কোন রকম চিহ্ন দেখতে পেলাম না। পশ্চিম দিকের দরজার খিল কোনো অস্ত্র দিয়ে খোলা হয়েছে, কিন্তু সামনের দরজার কোথাও কোনো চিহ্ন চোখে পড়ল না। যখন আমি বাড়ির ভিতর ঢুকি, সেই সময় বাড়ির সামনের দালানের উপর একজন পাহারাদার ছিল। বাড়ির অবস্থা দেখে যখন বেরোচ্ছি, তখন সেই পাহারাদার আমার সামনে এসে আমার হাতে দুটো সাদা রুমাল আর একটা ছোট শিশু দিয়ে বলল, স্যার, এই তিনটে জিনিসও এই বাড়ির ভেতরে পাওয়া গেছে, এখন আমার জিম্মায় রয়েছে। এই শিশিটা আর একটা রুমাল ছিল ওই পরিষ্কার বিছানাটার উপরে, আর এই যে এই রুমালটা ছিল ওই অপরিষ্কার বিছানাটার উপরে। রুমাল দুটো হাতে নিয়ে ভালো করে দেখলাম, দুটোই একেবারে নতুন, কোথাও কোনো রকম চিহ্ন তো নেই, কিন্তু সেগুলো থেকে একরকমের বিকট দুর্গন্ধ তখনও বের হচ্ছে। সেই গন্ধ আমার নাকে যেতেই মাথা ঘুরে উঠল। আমি তখনই সেগুলো প্রহরীর হাতে দিয়ে বললাম, এক কাজ করো, এগুলো এখন দূরে কোথাও রেখে দাও। প্রহরী তাই করলাম। শিশিটা পরীক্ষা করে দেখলাম, তার ভিতরে এখনো একরকমের তরল পদার্থের সামান্য অবশেষ পড়ে রয়েছে। ছাপানো অক্ষরে তার গায়ে লেখা রয়েছে ক্লোরোফর্ম, কিন্তু কোন ডাক্তারখানা থেকে আনা, কার জন্য বিক্রি করা হয়েছে, তার কিছুই লেখা নেই। শিশিটা না খুলে যেমন ছিল তেমন অবস্থায় প্রহরীর হাতে ফেরত দিয়ে বাড়ির বাইরে আসলাম। শেষে
বাড়ির চারদিকটা ভালো করে দেখলাম। কোনো জায়গাতেই কোনো সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। মন দিয়ে বাড়ির চারদিকে ঘেরা সেই ইটের পাঁচিলের ওপরটা একটু একটু করে পুরোটাই দেখলাম, কিন্তু কোথাও কোনো লোকের পায়ের ছাপ বা দরকারি আর কিছুই দেখতে পেলাম না। বাড়ির উঠোনের কোথাও কোনো জায়গায় ভালো করে দেখতে বাকি রাখলাম না, কিন্তু তাতেও কোনো ফল হলো না। এমন কোনো কিছুই চোখে পড়ল না যে সেদিকে একবার তাকিয়ে দেখি। এইভাবে সমস্ত জায়গা দেখে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছে গিয়ে বসে পড়লাম। বাড়ির উঠোনের এক জায়গায় বন্দ্যোপাধ্যায় মশাই বসেছিলেন, আরো কয়েকজন ইংরেজ আর দেশীয় কর্মচারীও ছিলেন। আমি সেখানে বসার পর তিনি বলতে লাগলেন, আজ ভোর 5টার সময় আমি খবর পাই যে এই বাড়ির এক ভদ্র মহিলা আর একটি পুরুষ অচৈতন্য অবস্থায় তাদের বাড়ির ভিতরে পড়ে রয়েছে, আর তাদের বাড়ির সিন্দুক, বাক্স, এই সমস্ত জিনিসই ভেঙে পড়ে আছে। এই খবর পেয়ে আমি আর দেরি করতে পারলাম না। তাড়াতাড়ি ঘটনার জায়গায় উপস্থিত হয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা। জিনিসপত্র এখন যেমন অবস্থায় দেখলে তেমন ভাবেই পড়েছিল। বাড়ির ভেতর যে দুটো পালঙ্ক দেখেছ, তার একটাতে এক প্রবীণা ভদ্রমহিলা আর অন্যটিতে একটি 18 বছরের যুবক অজ্ঞান হয়ে পড়েছিল। যুবকের কাছে ক্লোরোফর্মের একটি শিশি পেলাম। দুজনেরই মাথার কাছে দুটো সাদা রুমাল রয়েছে। বুঝলাম যে তাতে ক্লোরোফর্ম মেশানো আছে। প্রথমেই তাদেরকে পাঠিয়ে দিলাম মেডিকেল কলেজে। সেখানে তাদের চিকিৎসা চলছে, কিন্তু এখনো জ্ঞান আসেনি। সুতরাং তাদের কাছ থেকে এখন কোনো কথা জানবার উপায় নেই। বুঝলে, তাদের একটি পরিচারিকা আছে, সবাই তাকে হরর মা বলেই ডাকে। সকাল বিকেল দুবেলা এসে কাজ করে চলে যায়। কাল সন্ধ্যের পর যখন সে কাজ করে চলে যায়, তখন বৃদ্ধা তার বাড়ির দালানের সামনে বসেছিল। ছেলেটি সেই সময় বাড়িতে ছিল না। আজ ভোরবেলা যখন সে কাজে আসে, তখন সে প্রথমেই দেখতে পায় বাড়ির সদর দরজা খোলা। ওদিকে বৃদ্ধা আর ছেলেটি অজ্ঞান হয়ে যে যার বিছানার উপর পড়ে আছে। এই অবস্থা দেখে সে চিৎকার করে ওঠে। তারপরে পাড়ার লোকের কথা শুনে হরর মা থানায় গিয়ে এই খবর দিয়েছে। খবর পেতেই প্রথমেই আমি চলে আসি, আর যা নিজের চোখে দেখেছি তা আগেই তোমাকে বলেছি। সেই বৃদ্ধার নাম ভব। সে গোপাল বোসের বিধবা স্ত্রী। গোপাল বোস এই জায়গার একজন পুরনো বাসিন্দা ছিলেন। শোনা যায় তিনি তার মৃত্যুর সময় ভবর গয়নাগাটি প্রভৃতি ছাড়াও নগদ অনেক টাকা রেখে গেছেন। জমানো টাকা থেকেই ভব এতদিন ভালোভাবেই কাটিয়ে আসছেন। বৃদ্ধার বয়স বাড়ছে। তার বয়স এখন 55 কম তো হবে না। আর হ্যাঁ, ওই যুবকের নাম হলো রসিকলাল ঘোষ। তার বয়স এখন 18 বছরের কম তো হবে না। রসিকলাল যে কে, তার ছেলে, তা পাড়ার অন্য কেউই বলতে পারে না। পাড়ার কিন্তু কেউ তার বিপক্ষে কোনো কথা বলে না। বরং সবাই বলেন রসিক বড় ভালো ছেলে, তার স্বভাব চরিত্র ভালো। বৃদ্ধাই তাকে লালন পালন করে বড় করেছেন। লেখাপড়া শেখাবারও চেষ্টা করেছিলেন, কিন্তু সে ভালো মতো লেখাপড়া শিখে উঠতে পারেনি। বৃদ্ধা রসিককে মায়ের মতোই স্নেহ করেন। মৃত্যুর সময় তার যা কিছু আছে সমস্তই রসিকের হাতে দিয়ে যান। যাই হোক, যে দুজন এখন অজ্ঞান অবস্থায় হাসপাতালে পড়ে আছেন, তাদের অবস্থা তো এই। অন্য লোকের মধ্যে এক হরর মা। তার চরিত্র সম্বন্ধে কোনো দোষের কথা আজ অব্দি কেউ বলেননি। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে বৃদ্ধার যা কিছু সম্পত্তি ছিল তার সমস্তই চুরি হয়ে গিয়েছে। কিন্তু তার কি ছিল, তার মধ্যে কি আছে, আর কোন কোন জিনিসই যে চুরি হয়েছে, তার যতক্ষণ না তার জ্ঞান ফিরছে ততক্ষণ জানা যাবে না। কিন্তু এমন বিষ প্রয়োগের উদ্দেশ্য যে চুরি, তাতে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তাকে বললাম, বৃদ্ধার বাড়ি থেকে যে অনেক টাকার জিনিসপত্র চুরি হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ও এত কঠিন কাজটা করলো কে বলুন তো?
কথা এখন অজ্ঞান অবস্থায় হাসপাতালে। উনি ছাড়া চুরি যাওয়া জিনিসের তালিকা তো আর কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যখন প্রথম এই বাড়িতে আসেন সেই সময়ে যদি তাকে মৃত অবস্থায় পেতেন, বা ঈশ্বর না করুন মানে এখনো যদি অজ্ঞান অবস্থায় কিছু হয়ে যায়, তিনি মারা যান, তাহলে কি আমাদের তদন্ত বন্ধ করে দিতে হবে? না না, অনুসন্ধান বন্ধ হতে পারে না। তুমি যা বলছো তা ঠিকই, বৃদ্ধা মারা গিয়েছেন ধরেই আমাদের অনুসন্ধান করা দরকার। দেখো দেখি, হরর মা আর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা কদ্দূর তৈরি করতে পারো? বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কথা শুনে সেখানে অন্য যে সমস্ত কর্মচারী ছিলেন তাদের মধ্যে একজন ইংরেজ কর্মচারী বললেন, কি কি জিনিস চুরি হয়েছে তার একটা তালিকা তৈরি হওয়া খুবই দরকার। কিন্তু চোর কিভাবে বাড়ির ভেতর আসিল, কিভাবে বাড়ির ভেতর ঢুকিল, আর কোন সময় বা এই সমস্ত কাণ্ড করিয়া পালাইল, আমার মতে তাও আগে ঠিক করা দরকার। অবশ্য তা ঠিক করবার উপায় কিছুই নেই, অবস্থা দেখে অনুমানে যতদূর ঠিক করা যায়। আচ্ছা, আপনার মতে চোর কিভাবে বাড়ির ভেতর ঢুকলো? সদর দরজার অবস্থা দেখে এমন কিছুই বুঝিতে পারা যায় না যাতে আন্দাজ করা যাইতে পারে সেই দরজা ভাঙিয়া বা বাইরে থেকে কেন ভাবে দরজা খুলিয়া বাড়ির ভেতর ঢুকিয়াছে। আমার মনে হয় পাঁচিল টপকাইয়া ঢুকিয়া থাকিবে। কিন্তু আমি সমস্ত পাঁচিল ভালোভাবে দেখেছি, তার কোনো জায়গায় এমন কোনো চিহ্ন নেই যে যা দেখে মনে হতে পারে যে চোর সেই জায়গাতেই বাড়ির ভেতর ঢুকেছে। হয়তো হতে পারে বাইরে থেকে দরজা ভেঙে বা খুলে কেউই ভেতরে আসেনি, বা পাঁচিল টপকেও কেউ বাড়ির ভেতর ঢোকেনি। কোনো লোক ভেতর থেকে দরজা খুলে দিয়ে থাকবে, কিংবা হয়তো সদর দরজা বন্ধ করতে ভুলে গিয়ে থাকবে, কিংবা এমন কিছু ঘটেছিল যা এখন আমরা অনুমান করে উঠতে পারছি না। কিন্তু কত রাতেই ঘটনা ঘটেছে বলে মনে হয়? আমার মনে হয় রাত 12টা কি 1টার সময় হইবে। আমার মতে ভোর 4টে থেকে 5টার মধ্যে হয়ে থাকবে। রাত 10:30টার সময় ঘটনাটা ঘটেছে। আপনারা এমন বিভিন্ন বিভিন্ন সময়ের অনুমান করছেন কিভাবে? হে দেশের মানুষের রেথে নীতি এতদিন পর্যন্ত আমি যতদূর শিখে আছি তাহাতে আমার বিশ্বাস আমার ঘটনা 12টা কি 1টার মধ্যে হওয়ারই সম্ভাবনা। এ দেশের লোকেদের খাইয়া দাইয়া শুইতে রাত 10টা কি 11টা বাজিয়া যায়। তাহার পরে প্রথম দিকে যেমন ভাবে ঘুম আসে তেমন গাঢ় ঘুম শেষ রাতের দিকে অনেকেরই আসে না। খুব সামান্য শব্দেও শেষ রাত্রিবেলার ঘুম ভাঙিয়া যায়, কিন্তু প্রথম দিকের ঘুম সহজে ভাঙিয়া যায় না। গভীর ঘুমের মধ্যে যে সময় সকালে অচেতন থাকে চোরের পক্ষে সেই সময় পরে সুবিধাজনক। বেশিরভাগ জায়গাতেই দেখিয়াছি সেই সময়কেই চোরেরা প্রশস্ত বলে মনে করিয়াছে। আপনার অনুমান একেবারে অযৌক্তিক নয়। এখানে আমি যদি বিশেষভাবে না জানতাম তাহলে নিশ্চয়ই আমি আপনার কথা মেনে নিতাম। আপনি কি এমন বিশেষ অবস্থা জানিতে পারিয়াছেন যে আপনি একেবারে নিশ্চিত? মিনিটের পর যে কয়েক সেকেন্ড হইয়াছিল তাহাও বোধহয় আপনি বলিতে পারেন। কেন পারবো না? তাও বোধহয় পারি। আপনার মতো করে দেখলে এ কত সহজ নয় তা মানছি, কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখতেন তাহলে নিশ্চয়ই আপনাকে আমার মতে মত দিতে হতো। আপনি এত রাগ করিতেছেন কেন? ভালো করিয়া বুঝাইয়া দিন, বুঝিতে পারিলে আমি কেন কথা বলিব না। চুপ করিয়া আপনার সকল কথাই মানিয়া লইব। বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে লক্ষ্য করে বললেন, কি হে, তুমি তো অনেকক্ষণ ধরে বাড়ির অবস্থা ভালোভাবে দেখেছো, তবে তুমি বা কিভাবে বলছো যে ভোর 4টে বা 5টার সময় ঘটনাটা ঘটেছে? আপনি যা বলছেন তা আমি পুরোটাই বুঝতে পেরেছি, কিন্তু একই জিনিস দেখে আলাদা আলাদা লোক আলাদা আলাদা অনুমান করে। আপনি ইংরেজ কর্মচারীকে যা বলতে চান বলুন, আমি শুনি। যদি তাতে আমার মতের পরিবর্তন হয় তাহলে তো ভালোই, না হলে তারপর আমার অনুমানের কারণ আপনাকে বলব। বন্দ্যোপাধ্যায় মশাই ইংরেজ কর্মচারীটিকে বললেন, বাড়ির ভেতর একটা ক্লক ঘড়ি আছে, দেখেছেন?
দেখিয়াছি ঘড়িটা কতগুলো কাপড়ের উপর পড়িয়া রহিয়াছে। সেই ঘড়ি থেকে আপনার কি মনে হয় সেটা কি অনেক পুরনো? খুব পুরনো ফলে মনে হয় না। এখন যে অবস্থায় ঘড়িটা পড়ে আছে তাতে ওটা চলছে বলে মনে হয়? না, বন্ধ হইয়া আছে। আমার মনে হয় ওই বাক্স বা সিন্দুকের ওপর ঘড়িটা রাখা ছিল। বাক্স প্যাটটা খুলবার সময় চোরেদের অসাবধানতায় ওটা পড়ে গিয়েছে, আর যে অবস্থায় পড়েছে সেই অবস্থাতেই বন্ধ হয়ে আছে। কি বলেন, এ কথা আপনি মানেন নাকি মানেন না? আপনার এ কথা আমি মানি। আমারও বিশ্বাস যে ঘড়িটা পড়িয়াই বন্ধ হইয়াছে। যদি আমার এ কথা আপনার মনের সাথে মিলে যায় তাহলে একটা কাজ করুন তো, এখন গিয়ে একবার দেখে আসুন কটা বেজে সেই ঘড়িটা বন্ধ হয়েছে। যে সময় সেটা পড়েছে সেই সময়ে যে বন্ধ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, আর যে সময় ওটা পড়েছে সেই সময়েই যে চোরেরা বাড়িতে ঢুকেছিল তাতেও কোনো সন্দেহ নেই। আমি যখন প্রথমে বাড়ির ভেতর আসি তখনই ওই ঘড়ির অবস্থা দেখে ওখানেই আমি ওটাকে সোজা করে বসাই আর চালিয়ে দেখি। প্রায় 1 মিনিট চলার পর ঘড়িটা যেমন অবস্থায় পড়েছিল তেমন অবস্থায় আমি আবার ঘড়িটাকে রেখে দিই। এখন সেই ঘড়িটা দেখলে আপনি বেশ বুঝতে পারবেন 10টা বেজে প্রায় 31 মিনিট হয়েই বন্ধ হয়ে পড়ে আছে। এবার বুঝতে পারলেন কিভাবে আমি অনুমান করতে পারলাম যে রাত 10:30টার সময় ঘটনাটা ঘটেছে? বুঝিয়াছি, আমার আন্দাজে ভুল হইয়াছিল। আপনি ঠিক অনুমান করিতে পারিয়াছেন। এমন সূক্ষ্ম দৃষ্টি আছে বলিয়াই না আপনার এত খ্যাতি। বন্দ্যোপাধ্যায় মশের কথা শুনে আমি কিছুই বললাম না, চুপ করে সেখানে বসে রইলাম। আমায় চুপ করে থাকতে দেখে তিনি বললেন, কি ব্যাপার প্রিয়নাথ, তুমি কোনো কথা বলছো না যে? আমার অনুমান কি ঠিক বলে মনে হচ্ছে না তোমার? আজ্ঞে না, আমায় মাফ করবেন, আমি আপনার ব্যাখ্যা মেনে নিতে পারছি না। একটা কথা বলুন, মানে এই যে সমস্ত সিন্দুক বাক্স যেগুলো এখনো বাড়ির ভেতর ভেঙে পড়ে রয়েছে সেগুলো তো বাড়ির উত্তর দিকের দেওয়ালের গায়ে সার দিয়ে রাখা ছিল, তাতে কি কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। যদি তাই হয় তাহলে সেগুলোর প্রত্যেকটার মুখ, মানে সামনের দিকগুলো কোন দিকে থাকা সম্ভব বলে মনে হয়? মেজের দিকে বা দক্ষিণ দিকে মুখ করে থাকাই সম্ভব, মানে যে মুখে এখন রাখা আছে। বেশ, সেগুলোর মধ্যে যদি কোনোটার উপরে আমাদের এই ঘড়িটা রাখা থাকতো, তার সামনের দিকটাই বা কোন দিকে থাকা উচিত? সামনে, মানে যেদিকে সিন্দুক বাক্সের মুখ, ঘড়ির মুখও সেদিকেই থাকবে। এবারে সামনে থেকে সিন্দুক বা বাক্সের ডালা যদি খোলা যায় তাহলে তার উপর যে ঘড়িটা রয়েছে সেটা তখন উপর হয়ে সামনে পড়বে না চিত হয়ে পেছনে পড়বে? কোনটা সম্ভাবনা বেশি? সে অবস্থায় বাক্সগুলোর পেছন দিকে পড়ার সম্ভাবনাই বেশি, কিন্তু যদি কেউ সিন্দুক বা বাক্স ভাঙবার আগে সেই ঘড়ি হাতে তুলে সামনে ফেলে দেয় তাহলে কি এখনকার মতো অবস্থায় পড়তে পারে না? হ্যাঁ, তা হতে পারে, কিন্তু তা হয়ে থাকলে তো আপনি যেভাবে বলছেন তেমন তো হতে পারে না। মানে সিন্দুক বাক্স ভাঙবার সময় সেটা নিজে থেকে আপনা থেকে কোনোভাবে সামনে পড়তে পারে না। যাই হোক, এখন এই নিয়ে তর্কাতর্কি করে সময় নষ্ট করার দরকার নেই। তার চেয়ে আমি যা বুঝেছি এখন আপনাদের বলছি। আপনি ঘড়ির যে অবস্থার কথা বললেন সেটা আমি নিজের চোখে দেখেছি, আর আমারও আপনার মতোই প্রথমে মনে হয়েছিল যে ঘটনাটা রাত 10:30 নাগাদ ঘটেছে। কিন্তু তারপর দেখলাম যে সে অনুমানটা ঠিক নয়। কেন ঠিক নয় সেটা আমি এখন আপনাদের বলবো না, না মানে বলবো 0.5 ঘন্টা পরে বলবো। এখন একটা কাজ করুন, আপনারা সেই ঘড়িটা বাইরে এনে এক জায়গায় রাখুন আর চালিয়ে দেন। 0.5 ঘন্টা চলবার পর, মানে এখন ঘড়িতে এই যে 10টার দাগে কাঁটা রয়েছে তো দেখা যাচ্ছে, এই কাঁটা যখন ঘুরে 11টার উপরে আসবে আর ঠং ঠং করে 11টা বেজে যাবে, তখন আমি আমার মনের কথা আপনাদের বলবো। আসলে তখন বললে যত সহজে বোঝা যাবে, এখন বললে সবাই অত সহজে বুঝতে পারবে না। কিন্তু স্যার,
আমার একটা অনুরোধ, এই ঘড়ির কাঁটার উপরে আপনারা কিন্তু বিশেষভাবে নজর রাখবেন। 11টার ঘরে কাঁটা আসলে সেই সময় ঠিক 11টা বাজে নাকি অন্য কিছু বাজে, সেটা আপনারা ভালোভাবে মন দিয়ে শুনবেন। ঠিক আছে, তাহলে আপনারা একটু নজর রাখুন, আর এই ফাঁকে আমি মালের তালিকা দেখি, যতদূর তৈরি করতে পারি করবার চেষ্টা করছি। ঠিক আছে স্যার। বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে ভালোভাবে জানতেন। আমার কথা শুনে তিনি আমার কথা মতো কাজে মন দিলেন। বাড়ি থেকে সেই ঘড়ি আনিয়ে তার নিজের সামনে রাখলেন। চালিয়ে দিতেই টক টক করে ঘড়ি চলতে লাগলো। আমি চুরি যাওয়া জিনিসের তালিকা যত দূর তৈরি করতে পারি তার চেষ্টা শুরু করলাম। ক্রমে আধ ঘন্টা সময় পার হয়ে গেল। আধ ঘন্টা পরে বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে ডাকলেন। এখন দেখছি তোমার অনুমানই সত্যি, কিন্তু তুমি যে বলেছিলে 4টে থেকে 5টার মধ্যে ঘটনাটা ঘটেছে, তা নয়, 5টা থেকে 6টার মধ্যে ঘটে থাকবে। আপনাদের কথা আমি কিছুই বুঝিতেছি না। এই একটু আগে বুঝিলাম যে 10:30টার সময় ঘটনা ঘটিয়াছে, আবার বলিতেছেন 5টা থেকে 6টার মধ্যে ঘটিয়াছে। কোন কথাটা বিশ্বাস করিব? আগে আমি যেমন বুঝেছিলাম আপনাকে তেমনই বুঝিয়েছিলাম, এখন আবার যেমন বুঝছি সেরকমই বোঝাচ্ছি। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিলে সহজেই লোকের চোখে ধুলো দেওয়া যায়, অথচ আগে যে কয়েক ঘন্টা বেজে গিয়েছে তার কোনো ব্যতিক্রম হয় না। এখন আমার মনে হচ্ছে যে অনুসন্ধানকারীদের ঠকানোর জন্যই চোর এই পদ্ধতি নিয়েছে। পালাবার সময় ঘড়ির কাঁটাকে উল্টো করে ঘুরিয়ে 10:30টার চিহ্নের ওপর রেখে গিয়েছে। এটা নিতান্ত সামান্য চোরের কাজ নয়। কিন্তু প্রিয়নাথ, তুমি এটা বুঝলে কিভাবে? আপনিও প্রথমে যেমন ভেবেছিলেন আমারও তাই মনে হয়েছিল, কিন্তু যখন মনে পড়ল যে রাত 10:30 থেকে যে লোকটা ক্লোরোফর্মের জন্য অজ্ঞান হয়ে রয়েছে তার পক্ষে ভোর 6টা পর্যন্ত বেঁচে থাকা অসম্ভব। যদিও সম্ভব না অসম্ভব আমি ঠিক মতো অত জানি না, মানে আমার ডাক্তারি অত জ্ঞান নেই, কিন্তু আমার তখন যা মনে হয়েছিল আমি তার অনুসরণ করলাম। ঘড়ির ভেতর যে কাঁটাটা একটুখানি ওপর দিকে উঠিয়ে ধরলে ঘড়িটা বাজতে থাকে, সেটা একবার উঠিয়ে ধরলাম আর দেখলাম ঠং ঠং করে 5টা বেজে গেল। তখন আমার বিশ্বাস হলো যে ঘটনাটা 4টে বাজবার পর আর 5টা বাজবার আগে ঘটেছে। আরো ভাবলাম যে ঘড়ির কাঁটা ধরে উল্টো দিকে কয়েকবার তাড়াতাড়ি করে ঘুরিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু আগে যে কাঁটাটার কথা বলেছিলাম যদি সেটা উঠিয়ে এক এক করে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে এমন ভাবে পরপর বাজিয়ে দেওয়া যায় তাহলে সেই শব্দ কোনো লোকের কানে যেতে পারে। অথচ এত বড় ভয়ানক একটা কাজের পর সেভাবে ওই জায়গায় দাঁড়িয়ে ঘড়ি বাজানো তো খুব একটা সহজ কাজ নয়, কারণ সেই সময় মনের অবস্থা কারোরই ঠিক থাকে না। তার উপর তাড়াতাড়ি করে বাড়ি থেকে পালানোর চেষ্টা সব চুরি করবে। তো স্যার, এই হলো সময় সম্বন্ধে আমার ধারণার কারণ। এই জন্যই আমি বলছিলাম যে ঘটনাটা রাত 4টে থেকে 5টার মধ্যে ঘটেছে। আমার কথা শুনে সকলেই শেষ পর্যন্ত আমার মতে মত দিল। বন্দ্যোপাধ্যায় মশাই আরো বললেন, সে তো হলো, কিন্তু চোর বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? পশ্চিম দিকের দরজা দিয়ে ঢুকিয়াছে, দেখিতে পাইতেছে না। ওখানে অস্ত্রের চিহ্ন পর্যন্ত রহিয়াছে। তোমার কি মনে হয় প্রিয়নাথ? স্যার, আমার মনে হয় ওই দরজা দিয়ে কোনো চোর বাড়ির মধ্যে ঢোকেনি। বাড়ির দক্ষিণ দিকের, মানে সামনে দরজা দিয়ে বেরিয়েও যায়নি। তোমার এমন মনে হওয়ার কারণ কি? স্যার, কারণ বিশেষ কিছুই না। পশ্চিম দিকে দরজার গায়ে যদিও অস্ত্রের দাগ দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে সেই দাগটা বাইরে থেকে করা হয়নি, ভেতর থেকে করা হয়েছে। সুতরাং সেই দরজা দিয়ে কোনো লোক বাড়ির ভেতর ঢোকেনি। আর
দরজার বাইরের দিকটা যদি আপনারা ভালোভাবে দেখেন, তাহলে স্যার স্পষ্টই বুঝতে পারবেন যে সেই দরজাটা সবসময় খোলা হতো না, প্রায় বন্ধ থাকত। এও দেখতে পাবেন যে তাতে পুরনো সমস্ত মাকড়সা জাল সবই ঠিক আছে। মনে হয় না যে সেই দরজার ভেতর দিয়ে কোনো লোক যদি বাড়ির ভেতরে আসতো বা বাড়ি থেকে বেরিয়ে যেত, তাহলে সেই মাকড়সার জাল নিশ্চয়ই ছেড়ে যেত। আমি তোমার অনুমানের সঙ্গে পুরোপুরি একমত, কিন্তু তোমার মতে চোর বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? স্যার, আমার মতে চোর সামনের দরজা দিয়ে ঢুকেছে, কিন্তু বাড়ির ভেতরের সেই বৃদ্ধা বা ছেলেটির মধ্যে কেউ যে দরজা খুলে দিয়েছে, এটা যখন সহজে অনুমান করতে পারছি না, তখন হয় তাদের শোবার আগে চোর বাড়ির ভেতর ঢুকে লুকিয়েছিল, সময় মতো নিজের কাজ সেরে চলে গেছে, আর হতে পারে যে ভুল করে রাত্রিবেলা বাড়ির দরজা খোলাই ছিল, সুযোগ পেয়ে সেই পথে চোর ঢুকেছিল। আমার কথা শুনে বন্দ্যোপাধ্যায় মশাই চুপ করে রইলেন। তার অনুমানের কোনো আভাসই আমাদের দিলেন না। এদিকে পুলিশের প্রয়োজনীয় সমস্ত কাজ হতে লাগলো। অন্যদের মুখে শুনে যতদূর সম্ভব মালের একটা তালিকা তৈরি হলো। হরর মায়ের সম্বন্ধে কোনো খোঁজই বাকি থাকলো না। কোন কোন জায়গায় তার যাতায়াত, কোন কোন লোকের সঙ্গে তার আলাপ পরিচয়, সেই সমস্ত লোকের মধ্যে কোনো কুচরিত্রের লোক আছে কিনা, তার সম্বন্ধে যা কিছু জানা প্রয়োজন তার সমস্তই জানা হলো। এমনকি বৃদ্ধার বাড়িতে কোন কোন লোকের যাতায়াত আছে, তাদের মধ্যে কে কি চরিত্রের লোক, তাও বিশেষভাবে দেখা হলো। এমনভাবে চুরি করা যে সমস্ত চোরের কাজ হতে পারে, কলকাতার সমস্ত জায়গার সেই সমস্ত চোরেদের ভিতর ভালোভাবে খুঁজে দেখা হলো, কিন্তু কোনো ফলই পাওয়া গেল না। আগের মতো অনুসন্ধান করতে করতে ক্রমে 2 দিন পার হয়ে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। 3 দিনের দিন বৃদ্ধা ভব আর রসিকলাল ঘোষ দুজনে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন। তাদের দেখে আমার মনে সাহস হলো। ভাবলাম, এদের কাছে এখন অনেক কথা জানতে পারব। মোকদ্দমার অনুসন্ধানে সুবিধা হবে, দোষী লোক ধরা পড়লেও পড়তে পারে। তাছাড়া চুরি যাওয়া জিনিসের অনুসন্ধানও করা যাবে। কিন্তু যখন তাদের কথা সমস্ত ভালোভাবে শুনলাম, তখন আমাদের সমস্ত আশা নষ্ট হয়ে গেল। তাদের কাছে জানলাম, ঘটনার দিন সন্ধ্যের পর হরর মা ভবর সামনেই বাড়ি ছেড়ে চলে যায়। রসিকলাল সে সময় বাড়িতে ছিলেন না। তিনি ফেরেন প্রায় রাত 10টার সময়। ফিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েন। রসিকলাল ঘুমিয়ে পড়ার অনেক পরে ভব নিজের হাতে দরজা বন্ধ করেন। যে দরজাটা আগে থেকে বন্ধ ছিল, সেটাও ভালো করে দেখে পরীক্ষা করে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়েন। রাত প্রায় 2 প্রহরের পর ভব ঘুমিয়ে পড়েন। তারপর যে আর কি হয়েছে তা তারা কিছুই জানেন না। তারপরে যখন জ্ঞান আসে, তখন বুঝতে পারেন যে তারা হাসপাতালে রয়েছেন। তারা আর কিছুই বলতে পারেন না। কোনো লোকের উপর তাদের সন্দেহও হয় না, আর এর মধ্যে কোনো অপরিচিত লোকও বাড়ির মধ্যে আসেনি। যে সমস্ত জিনিস চুরি গিয়েছে, ভবর কথা মতো তার একটা তালিকা তৈরি করলাম। জানা গেল গয়না, নগদ সব মিলিয়ে প্রায় 6,000 টাকা ভবর বাড়ি থেকে চুরি হয়েছে। লোহার সিন্দুকের চাবি একটা কাঠের সিন্দুকের ভেতরে ছিল। সে বাক্সে
কাপড় ছাড়া আর কিছু থাকতো না। বাক্সটা যদিও ভাঙা অবস্থায় পাওয়া গেল, তার ভেতরের কোনো জিনিস চুরি হয়নি, শুধু লোহার সিন্দুকের চাবি পাওয়া গেল না। এই সমস্ত দেখে শুনে কিছুই স্থির করে উঠতে পারছি না। এমন সময় একটা বেনামি চিঠি ডাকে এসে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের হাতে পড়ল। শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প যেমন তেমনি, প্রথম পর্ব। বন্দ্যোপাধ্যায় মশাই রণদীপ দত্ত, প্রহরী ও অতুল মনিরুল দেওয়ান, ডাক্তারবাবু তারণ চন্দ্র ও বেনামি চিঠির লেখক পার্থপ্রতিম ব্যানার্জি, রসিকলাল সুব্রত হাজরা, হরর মা ও ভব ও ত্রিজা ব্যানার্জি, শব্দগ্রহণ শুভজিৎ দাস ও সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্পের অডিও রূপান্তর, গল্প পাঠে প্রিয়নাথের চরিত্রে ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।